প্রিয় দর্শক, চরম একটি বাস্তবতার কথা আবার আপনাদের সামনে একটু খোলাসা করি। আমাদের মতন হাতে গোনা কয়েকজন মানুষ যখন সরকারের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ভুল ত্রুটি ধরিয়ে দিতে গিয়ে সরকারের সমালোচনা করছেন, কিছু শুভনাধ্যায়ী, কিছু শুভাকাঙ্ক্ষী সচেতন মানুষ আমাদেরকে সতর্ক করছেন মারাত্মকভাবে। সময় এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আমাদের মতন সমালোচনাকারীদের উপরে সরকারের প্রচণ্ড খড়গ নেমে আসতে পারে। আমাদের কণ্ঠ রোধ করতে যে কোনো মার প্যাচে ফেলা হতে পারে, নানান ধরনের চাপের মুখে ফেলা হতে পারে। যদি সরকারের এই ধরনের আচরণ আমাদের সামনে আসে বা আমাদের উপর প্রয়োগ হয়, তাতে কি খুব বেশি অবাক হওয়ার থাকবে? নিশ্চয়ই তাতে বিস্ময়ের কিছু থাকবে না। তাছাড়া বিভিন্ন মহল থেকে যে নানান ধরনের হুমকি আমরা পাচ্ছি, আমিও পেয়েছি, সে কথা এরই মধ্যে আপনাদেরকে জানিয়েছি, অলরেডি রেকর্ডেড। এই কথাগুলো এখন এই মুহূর্তে এই কারণে বলছি যে গত সোমবার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক কি এমন প্রশ্ন করেছিলেন যে তার অপরাধে তাদের চাকরি চলে গেল, তাদেরকে চাকরিচ্যুত করা হলো। সরকারের নির্দেশেই তাদের চাকরি গেল, নাকি সরকারের চক্ষুকে তারা ভয় পেয়ে মালিক পক্ষ তাদেরকে আগে থেকেই চাকরিচ্যুত করলো, নাকি সেলফ সেন্সরশিপের মধ্যে থাকার কারণে বা বিশেষ দালালির জায়গা থেকে মালিক পক্ষ এই সংবাদকর্মীদেরকে তাদের চাকরি থেকে অব্যাহতি দিল? সে বিষয়ে অবশ্যই আলোচনা করব। এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষ তাদের ছোট্ট বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, টেলিভিশন স্ক্রলে দিয়েছে যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানের অবমাননাকর প্রশ্ন করার জেরে অমুক অমুক সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির 2 জন, এটিএন বাংলার 1 জন সাংবাদিক এবং চ্যানেল আইয়ের 1 জন গণমাধ্যম কর্মী। দীপ্ত টিভির সংবাদ প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে, সংবাদ প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই সংবাদ প্রচারের ক্ষেত্রে, বন্ধ করার ক্ষেত্রে তারা কোনো ব্যাখ্যা দেয়নি। তারা স্কলে দিয়েছে যে অনিবার্য কারণবশত সংবাদ বন্ধ রাখা হয়েছে। চ্যানেল আই কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল পেজে একটি পোস্ট দিয়ে জানিয়েছে যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে পেশাদারিত্ব প্রদর্শন না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রিপোর্টারের বিষয়ে চ্যানেল আই কর্তৃপক্ষের তদন্ত শুরু ও দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। কি চমৎকার, তাই না? বিষয়টি হচ্ছে যে এটি যে নতুন কিছু শুরু হয়েছে এই সরকারের সময়, তা নয়। আওয়ামী লীগ সরকারের সময় আমরা নানান ক্ষেত্রে সাংবাদিকদের দালালি দেখেছি, বা চাকরি থেকে অব্যাহতির ঘটনা আমরা দেখেছি, বা এমন পরিমাণ বিশেষ বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে ডিস্টার্ব করা হয়েছে, কোথাও টিকে থাকতে দেওয়া হয়নি যারা একটু স্ট্রেট নিউজ করতে চেয়েছেন, কথা বলতে চেয়েছেন। তো এই সরকারের গত 8 মাস, 8.5 মাসে যা কিছু ঘটছে, সম্ভবত অনেকের মতে সেগুলোর সীমাও ছাড়িয়ে যাওয়া হচ্ছে। এটি বাস্তবতা। যেমন 5 আগস্টের পর থেকে, গত 5 আগস্ট অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের দালাল হিসেবে যারা চিহ্নিত ছিলেন তাদের চাকরি গেছে, সত্য কথা। যারা শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদের মানসিকতার প্রকাশ ঘটিয়েছেন তাদের চাকরিও গেছে। যারা আওয়ামী লীগের দালালি করেননি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের, আবার কাউকে কাউকে চাকরি ছাড়তে বাধ্য হতে হয়েছে। এবং দেখা গেছে কি, আওয়ামী লীগের দালাল হিসেবে যারা চিহ্নিত ছিলেন তাদের চাকরি চলে গেল, সেই জায়গায় এসে কারা বসলেন? বিএনপি, জামাত কিংবা এই সরকারের দালাল হিসেবে যারা চিহ্নিত তারা এসে বড় বড় পোস্টগুলিতে বসেছেন। এটাই বাস্তবতা। এই সরকারের সময় কি ঘটেছে আমরা দেখলাম। যদি হাতে গোনা কয়েকটি উদাহরণ যারা আপনারা রিকল করতে পারেন খুব সহজেই। সময় টিভির 3 সাংবাদিকের চাকরি গেল হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদের হুমকির মুখে। সেটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, ডয়চে ভেলেতে নানান ধরনের রিপোর্টিং হলো। যাদের চাকরি গেছে তারা সরাসরি কথা বললেন, কর্তৃপক্ষের পক্ষ থেকেও স্বীকার করা হলো হ্যাঁ, চাকরির মুখে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং এখন টিভিতে অফ ইয়ারে একটি সাউন্ড অন ইয়ারে চলে এলো, সার্জিস হাসনাতদের একজন উপস্থাপক গাল দিচ্ছেন, সেই অপরাধে সেই উপস্থাপিকা সহ আরও একজনের চাকরি গেল। এবং এর বাইরে আরও অনেক উদাহরণ রয়েছে। এমনকি বিদেশ থেকে যারা কথিত ইনফ্লুয়েন্সার তাদের হুমকির মুখেও
অনেকের চাকরি গেছে বা অনেকে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন, বা আরও অনেক বিশেষ বিশেষ কারণে অনেকে চাকরি ছেড়ে চলে এসেছেন। এটাই বাস্তবতা। বলা হয় যে অন্তর্বর্তী সরকারের সময়, এই সরকারের সময় ইতিহাসের সেরা স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যমগুলো। এই কি স্বাধীনতা নমুনা? তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি দীপ্ত টিভি সম্পর্কে বলেছেন যে সরকারের কোনো চাপে সংবাদ পরিবেশনা বন্ধ হয়নি, এটি তাদের অভ্যন্তরীণ কারণে সংবাদ পরিবেশনা বন্ধ রয়েছে। হতে পারে, কিন্তু এটি সত্য কথা, আমি একটু স্বীকার করে নিই। যে ক্ষেত্রে সরকারের বিশেষ কোনো নির্দেশনা নেই, বিশেষ কোনো নির্দেশনায় কোনো নিউজ কিল করার কথা বলা হচ্ছে না, সেলফ সেন্সরশিপের মাধ্যমে পত্রিকা হোক বা টেলিভিশন চ্যানেল হোক, তারা কোনো নিউজ, জনস্বার্থ সম্বলিত অনেক নিউজ তারা কিল করে দিচ্ছে, তারা পরিবেশন করছে না। আর যেটি বলছিলাম যে নির্দেশনা এক এক করে বা নির্দিষ্ট করে দেওয়ার কোনো কারণ নেই, তারপর নির্দেশনা একবারেই আসছে। যেমন গত 16ই ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানের সরকারের বা প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি যে কথাগুলো বলেছিলেন একটু মনে করিয়ে দিই। তিনি বলছেন, জুলাই আন্দোলনের সব চোখ রাঙানিকে উপেক্ষা করে অনেক গণমাধ্যম ভালো সাংবাদিকতা করেছেন, এর বাইরে অনেক গণমাধ্যম দালালি করেছেন। শুধু 1 মাস নয়, এর আগে আওয়ামী লীগের পুরোটা সময় ক্ষমতাসীনদের পক্ষে যারা বয়ান তৈরি করেছে, স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছে, তাদের সব কিছু নথিভুক্ত করা হচ্ছে। এই ধরনের বয়ানের পরে টেলিভিশন কর্তৃপক্ষ কিংবা পত্রিকা কর্তৃপক্ষ বা মালিক পক্ষ তারা সেলফ সেন্সরশিপে যাবে না তো কি করবে? যেমন আমরা দেখেছি, এ নিয়ে আমি একাধিকবার কথা বলেছি, 16 ডিসেম্বর বা বিজয়ের মাসে কিংবা স্বাধীনতা মাসে, শহীদদের মাসে, ভাষা শহীদদের ডগে পর্যন্ত ওঠেনি স্মৃতিসৌধের কিংবা বিজয়ের পতাকার কিংবা শহীদ মিনারের। কেন ওঠেনি? যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা হয়, যদি এই সরকার খড়গ নামায় এই সব প্রতিষ্ঠানের উপরে, সেই ভয় থেকেই তো। আচ্ছা, এখন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার ওই অনুষ্ঠানে সাংবাদিকরা কি প্রশ্ন করেছিলেন? 3-4টি প্রশ্ন করেছিলেন। কি ছিল তার মধ্যে? একজনের প্রশ্ন ছিল মঙ্গল শোভাযাত্রার বদলে যে আনন্দ শোভাযাত্রা এবার করা হলো এবং তাতে যে ফ্যাসিবাদী চরিত্র হিসেবে বা প্রতীক হিসেবে শেখ হাসিনার মুখাবয়ব নিয়ে আসা হলো, মোটিভ নিয়ে আসা হলো, এতে কি দেশের জনগণকে একাত্মবদ্ধ করা হয়েছে নাকি বিভক্তি তৈরি করা হয়েছে? আরেকটি প্রশ্ন কি ছিল? মোস্তফা সরোয়ার ফারুকী বলছেন 1400 জনকে খুন করা হয়েছে, শেখ হাসিনা সরকার খুন করেছে। একজন সাংবাদিকের প্রশ্ন ছিল, এই 1400 জনকে কি শেখ হাসিনাই খুন করেছেন? তার প্রমাণ কি? বিচার আগে কেন এটি বলা হচ্ছে? আরেকটি প্রশ্ন ছিল, এই মোস্তফা সরোয়ার ফারুকী এখন আওয়ামী লীগকে যে ফ্যাসিবাদ বলে মুখে ফেনা তুলে ফেলছেন, তার সহধর্মিণী, তার স্ত্রী যে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজলিউন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন একটি চলচ্চিত্রে, তাহলে তখন এই ফ্যাসিবাদী গল্প কোথায় ছিল? ফ্যাসিবাদের তীর্থভূমি 32 নম্বর, সেই ফ্যাসিবাদের জনক তাদের বক্তব্য অনুযায়ী বঙ্গবন্ধুর সহধর্মিণী চরিত্রে কেন অভিনয় করলেন? মোস্তফা সরোয়ার ফারুকী যা উত্তর দিয়েছেন আপনারা হয়তো শুনে থাকবেন। এর মধ্যে তিনি 1400 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই বিষয়ে বলছেন। যদি বলি তিনি মিথ্যার লেবাস ধারণ করছেন মোস্তফা সরোয়ার ফারুকী, তার কারণ এই 1400 জনের হিসাব তো দিচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। কোন তারিখ পর্যন্ত? 15ই আগস্ট পর্যন্ত, 5 আগস্ট না। তাহলে তারা তো নির্দিষ্টভাবে হিসাব দেয়নি 5 আগস্টের আগে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আর 5 আগস্টের পরে 15 আগস্ট পর্যন্ত কতটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং সরকার যেখানে বলেছে যে 5 আগস্ট পর্যন্ত 852 জন নিহত হয়েছেন জুলাই আন্দোলনে, তাহলে কন্ট্রাডিক্টরি কথা কে বলছেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রশ্ন করলেই কারো না কারো পক্ষে ফেলা হবে, এতে কোন ধরনের মানসিকতা? সাংবাদিকের কাজই তো প্রশ্ন করা, এটি তার অধিকার।